তো গতকাল ভিডিও ছিল না বেশ কিছু প্রবলেমের জন্য, কিন্তু আজকে ভিডিও রয়েছে রাত্রে এবং বেশ কিছু ছোট ছোট ব্যাপার ডিসকাস করা রয়েছে, শেয়ার করা রয়েছে, ইনফরমেশন জানানোর রয়েছে, যার মধ্যে অবশ্যই মেন ফোকাস আমাদের বাংলার তিন ক্লাব এবং অবশ্যই বর্তমানে চলা আইএসএল। প্রথম কথা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী আপাতত ইন্ডিয়ান সুপার লিগের জয়েন্ট টপ স্কোরার উইথ বার্থোলোমিও ওগবেচে। 63টা গোল সুনীল ছেত্রীর হয়ে গেছে, বার্থোলোমিও ওগবেচেরও 63টা গোল ছিল। তো কোনোভাবে আর জাস্ট একটা গোল হয়ে গেলেই কিন্তু বার্থোলোমিও ওগবেচেকে টপকে ইন্ডিয়ান সুপার লিগের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে 1 নম্বর পজিশনটা সুনীল ছেত্রীর হয়ে যাবে এবং তাকে চ্যালেঞ্জ জানানোর মতো খুব কাছাকাছি যে প্লেয়ার রয়েছে সে রয় কৃষ্ণা। কিন্তু রয় কৃষ্ণাকে এই সিজনে অনেক গোল করতে হবে এবং অবশ্যই আগামী সিজনেও ইন্ডিয়ান ফুটবলে থেকে অনেক কটা গোল করে চলে যেতে হবে। তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে আদেও সুনীল ছেত্রীকে কোনো বিদেশি প্লেয়ার টপকাতে পারছে কিনা। কিন্তু তার কাছাকাছি অন্য কোনো প্লেয়ার আপাতত নেই, অর্থাৎ সুনীল ছেত্রী একটা যে মাইলস্টোনের সামনে রয়েছে সেটা অনেক দিন অবধি ধরে রাখার সম্ভাবনা থেকে যাচ্ছে। আচ্ছা, এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই যে ইন্ডিয়ান সুপার লিগ আপাতত ফেভারিট বলে কিছু নেই, কারণ তুমি যাকেই ফেভারিট ভাবছো তারই কিন্তু কোনো না কোনো দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি প্রত্যেকেই কিন্তু হারছে, ড্র করছে, যেভাবে হোক নিজেদের অবস্থাকে আরও বেশি কঠিন করে তুলছে এবং যাদের আমরা হয়তো কাউন্টের মধ্যে রাখিনি তারা আপাতত শুধুমাত্র আন্ডারডগ না, তারা এই মুহূর্তে ডার্ক হর্স হয়ে উঠছে। যেমন অবশ্যই পাঞ্জাব এফসি, যেমন জামশেদপুর এফসি। এই দুটো টিমকে নিয়ে সেপারেট ভিডিও হতে পারে, কিন্তু ছোট্ট করে বলবো দুটো টিমের মধ্যে যে জিনিসটা কমন দেখতে পাওয়া যাচ্ছে চারটে বিষয়। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কোচের সাথে দারুণ কমিউনিকেশন, কোচ যেরকমভাবে বলছে সেইভাবে টিমটা চলছে। নাম্বার টু, প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম গোলকিপার টু ফরওয়ার্ড। প্লেয়াররা কিন্তু ভীষণভাবে নিজেদেরকে বুঝছে, জানছে এবং নিজেদের মধ্যে যে কমিউনিকেশন সেটা কিন্তু স্ট্রং থাকছে। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে তার একটা অদম্য ইচ্ছে এবং সেটা মাঠে করে দেখানোর একটা ভীষণভাবে তাগিদ, সেটা পাঞ্জাব এবং জামশেদপুরের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে কিন্তু আমরা দেখতে পেলাম। অ্যান্ড দ্য ফোর্থ থিং, সেটা হচ্ছে প্লেয়াররা জানে যে আমরা বিভিন্ন ক্লাবের রিজেক্টেড, আমাদেরকে অনেক ক্লাব হয়তো ধর্তব্যের মধ্যে রাখেনি, কোথাও আমরা এক্সট্রা প্লেয়ার ছিলাম, তো কোথাও আমাদের সেভাবে গেম টাইম ছিল না, তো কোথাও আমাদেরকে প্রুভ করতে হবে। এই দুটো টিমই কিন্তু এই জিনিসটা কমন রয়েছে এবং সেই প্লেয়াররা নিজেদের আলাদা করে তুলে ধরার চেষ্টা করছে দুটো ক্লাবের মাধ্যমে। এবং সেখানে দাঁড়িয়ে লোনে থাকা প্লেয়ার হোক বা একদম ছাঁটাই হয়ে যাওয়া অন্য ভালো ক্লাবের প্লেয়ার হোক, তারা কিন্তু এই দুটো টিমের হয়ে ফুল ফোটাচ্ছে। এবং অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য থিংস কি কোচরা তারা তাদের যে ট্যাকটিক্স রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, সেটাকে 90 মিনিট অবধি চেঞ্জ করতে থাকছেন। প্ল্যান চেঞ্জ হচ্ছে, উইনিং স্ট্র্যাটেজি তারা কিন্তু অলওয়েজ মাথার মধ্যে রেডি রাখছেন। এবং সেই কারণে দুটো ম্যাচের পর আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব এবং জামশেদপুর তারা বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে একদম 1, 2, 3 পজিশনটাতে রয়েছে। তো এই জায়গাটা ভীষণভাবে কিন্তু আন্ডারডগ হিসেবে উঠে এসে আপাতত ডার্ক হর্স হয়ে গেছে পাঞ্জাব আর জামশেদপুর কত ভালোভাবে আরও রান এগিয়ে যায় সেই দিকে আপামর ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা কিন্তু তাকিয়ে রয়েছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা অবশ্যই কিন্তু মোহামেডান স্পোর্টিং আজকে প্রথম গোল পেয়েছে, আজকে প্রথম পয়েন্টস পেয়েছে। আজকে মোহামেডান স্পোর্টিং জিততে পারতো। দেখো, আগের দিনকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইমপ্রেসিভ পারফরমেন্স করেছিল। যে নর্থ ইস্ট ডুরান্ড কাপ জিতে গেছিলো মোহনবাগানকে হারিয়ে কলকাতাতেই, সেই নর্থ ইস্টকে একদম শেষ মুভমেন্ট অবধি কিন্তু আটকে রেখে দিয়েছিল এবং তারা একদম ইঞ্জুরি মিনিটসে গিয়ে গোল পায়। তো সেই ম্যাচটা থেকেই মোহামেডান স্পোর্টিং প্রথম পজিটিভ পয়েন্ট তুলে আনতে পারতো। কোনোভাবে হার দিয়ে শুরু করতে হতো না, যদি শেষ মুহূর্তে ওই হালকা ডিফেন্সিভ ব্লান্ডার না হয়ে যেত। ঠিক আজকেও একই অবস্থা, যেভাবে এগিয়ে গেছিলো, যেভাবে পেনাল্টি আর্ন করেছে, যেভাবে পেনাল্টি থেকে স্কোর করেছে, কাট্টিমনির মতো প্লেয়ারকে পুরো উল্টো দিকে ফেলেছে অ্যালেক্সিস গোমস এবং তার সাথে কার্লোস ফ্রাঙ্কা, তারও কিন্তু জুটিটা, এই দুজনের জুটিটা ভীষণভাবে অনবদ্য হয়ে উঠেছে আজকের ম্যাচে। শেষে এইটুকু বলা যেতে পারে এবং একদম শেষ মুহূর্তে ঠিক আগের ম্যাচের মতোই কিন্তু সেই ইঞ্জুরি টাইমে গিয়ে গোল এবং ইঞ্জুরি টাইমেরও প্রায় বলবো একদম শেষ মুহূর্তে গিয়ে গোল। এবং সে আর্মান্দো সাদিকু বক্সের মধ্যে যাকে বাজ পাখির মতো খুঁজে পাওয়া যায়, তার হেড থেকেই কিন্তু এফসি গোয়া কোনোভাবে কলকাতা থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারছে। তো ম্যানুয়াল মার্কোস রোকা আপাতত ঘেঁটে গেছেন, একদিকে ন্যাশনাল টিম, একদিকে গোয়া, পুরোটাতে তিনি ঘেঁটে গেছেন। হয়তো একটু সময় লাগবে তার গুছিয়ে নিতে, কিন্তু এই মুহূর্তের দিনে পুরোপুরিভাবে ঘেঁটে গেছেন। আজকে মোহামেডান স্পোর্টিং যা পারফরমেন্স করেছে, এই ম্যাচটা ড্র হওয়ার কথা না, এই ম্যাচটা থেকে 1 পয়েন্টের কথা না, ফুল 3 পয়েন্ট মোহামেডানের প্রাপ্য ছিল। কিন্তু আবারও সেই গত ম্যাচের মতো একদম শেষ মুহূর্তে ডিফেন্সিভ ব্লান্ডার ম্যাচটা থেকে মোহামেডান স্পোর্টিংকে কিন্তু পয়েন্ট পুরো পেতে দিল না।
তো অবশ্যই মোহামেডান স্পোর্টিং দুটো ম্যাচে আমি বলবো ইমপ্রেসিভ। প্রথম ম্যাচে পয়েন্ট পায়নি, সেকেন্ড ম্যাচে পয়েন্ট পেয়েছে, গোল হয়েছে। অ্যান্ড আফটার অল কোথাও সমর্থকরা কিন্তু যেভাবে উচ্ছ্বাস করেছে, যেভাবে আনন্দ প্রকাশ করেছে এবং যেভাবে ধীরে ধীরে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচগুলোতে সমর্থকের সংখ্যা বাড়ছে, সেটাও কিন্তু দেখার মতো জিনিস হয়ে উঠছে। অ্যান্ড এরপর অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে, কারণ দুটো টিমের দুই কোচ কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে চাপে রয়েছে। সোশ্যাল মিডিয়ার দিকে যদি তাকাও, বিভিন্ন জায়গাতে যদি অন্ততপক্ষে দুই প্রধানের সমর্থকদের কথাবার্তা শোনা যায়, তাহলে খুব পরিষ্কার একটা ফ্যাক্টর আপাতত সামনে উঠে আসছে যে কোচ ইজ দ্য ফ্যাক্টর রাইট নাও। কারণ প্লেয়ার দুটো টিমে অ্যাভেলেবেল রয়েছে, প্লেয়ার দুটো টিমে যথেষ্ট কোয়ালিটিওয়ালা প্লেয়ার রয়েছে। মোহনবাগান তো রেগুলার বেসিসে ভালো টিম বানায়, ইস্টবেঙ্গল এইবারে কিন্তু আউট অফ দ্য বক্স দারুণ টিম বানিয়েছে। কিন্তু আলটিমেট দিনের শেষে যে পারফরমেন্সটা সমর্থকরা চাইছে যে এটা আমি আমার ক্লাব থেকে চাই, সেটা কিন্তু না মোহনবাগান না ইস্টবেঙ্গল কোনো কোচ কিন্তু এখনো অবধি গিফট করতে পারেনি। দেখো ব্যাক টু ব্যাক দুটো টিম এমন কিছু টিমের এগেনস্টে হেরেছে বা খারাপ পারফরমেন্স করেছে, ড্র করেছে, সেটা ভীষণভাবে কিন্তু দৃষ্টিকটু। যেমন অবশ্যই যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে শিলং লাজংয়ের কাছে হার এবং সেখানে ডুরান্ড কাপে ছিটকে যাওয়া, অল্টি নাসিরের কাছে হার, ভালো খেলেছিল বাট 3-2 একটা মার্জিনাল রেজাল্টে হেরে গিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে ইস্টবেঙ্গল ছিটকে গিয়ে চ্যালেঞ্জ লিগে চলে গেছে। ওপেনিং ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার এবং সেই ম্যাচে জেতার যে ইন্টেন্ট সেটা ভীষণভাবে কম দেখতে পাওয়া। এবং উল্টো দিকে মোহনবাগান নর্থ ইস্টের কাছে ডুরান্ড কাপের ফাইনালে হার এবং তার আগের ম্যাচগুলোতে ভীষণভাবে পিছিয়ে যাওয়া, ডিফেন্সিভ প্রবলেম হওয়া এবং ব্যাক টু ব্যাক ম্যাচে পেনাল্টি শুটআউটে জেতা এবং তারপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে ড্র করা, যে ম্যাচটা হয়তো মোহনবাগান জিততে পারতো। এবং অবশ্যই অল ইম্পর্ট্যান্ট আইএসএল ম্যাচে মুম্বাইয়ের মতো টিমের এগেনস্টে 2-0 গোলে ফার্স্ট হাফে লিড নেওয়ার পরেও সেই লিড ধরে রাখতে না পারা, প্রত্যেকটা জায়গা কিন্তু দুটো ক্লাবকে আপাতত মিলিয়ে দিয়েছে যে পারফরমেন্স ইজ দ্য ইস্যু এবং কোচের ট্যাকটিক্স, টেকনিক্স এবং অবশ্যই তার স্ট্র্যাটেজি বড় একটা ইস্যু। তো আমার মনে হয় যে পরের যে ম্যাচ দুটো রয়েছে, আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, পরশুদিনকে মোহনবাগানের ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল খেলবে অ্যাওয়ে ম্যাচে কোচিতে কেরালাকে, মোহনবাগানের ম্যাচ রয়েছে নর্থ ইস্টের বিপক্ষে। তো দুটো ম্যাচ কিন্তু দুটো টিমের জন্য সবথেকে টাফেস্ট একটা সিচুয়েশন তৈরি করতে চলেছে। বিশেষ করে কোচেদের একটা বড় পরীক্ষা হবে এবং দুটো ম্যাচ থেকে দু দলের সমর্থকরা পরিষ্কার একটা জিনিস চাইবে যে আমরা জিততে চাই, 3 পয়েন্ট এখান থেকে আর্ন করতে চাই, যাই হয়ে যাক না কেন। তো সেখানে কোচের কাছে ভীষণ বড় প্রেসার রয়েছে এবং দুটো টিমে বেশ কিছু কমন ফ্যাক্টর রয়েছে, যেমন ডিফেন্সিভ প্রবলেম। দুটো টিমে ডিফেন্ডারের কিন্তু অভাব নেই, ভালো প্লেয়ারের অভাব নেই, কিন্তু অবশ্যই ডিফেন্সের যে অর্গানাইজেশন সেটা নিয়ে প্রবলেম রয়েছে। দুটো টিমে সবথেকে বড় আরও প্রবলেম যে গোল যদি একবার কনসিড হয়ে যায়, সেই গোল শোধ করতে বা সেখান থেকে ব্যাক করে আবারও আসতে ম্যাচের মধ্যে ভীষণভাবে কিন্তু ট্রাভেল হচ্ছে। তো সেই জায়গাগুলো কোচেদেরকে এখানে ঠিক করতে হবে। কোচেদেরই হাতে সব রকম অপশনস রয়েছে, তারা তাদের মতো করে টিম সাজিয়েছেন, টিম পেয়েছেন, ভালো কোয়ালিটি প্লেয়ার পেয়েছেন, প্রত্যেকটা জায়গাতে প্লেয়ার রয়েছে, ব্যাকআপ রয়েছে এবং টিমের মধ্যে স্ট্রেংথ রয়েছে। তো সেখান থেকেও যদি পারফরমেন্স বেরিয়ে না আসে, তাহলে ফ্যানেদের যে ফ্রাস্ট্রেশন রয়েছে, যে ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মানুষের কথাবার্তার মাধ্যমে, সেটা কিন্তু খুব একটা অযৌক্তিক না। এবং আমার মনে হয় যে দুজন কোচ তারা ভীষণভাবে চাইবেন যে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে পুরো ব্যাপারটাকে রেকটিফাই করতে এবং সেখান থেকে ফিরে এসে আরও ভালো পারফরমেন্স তুলে ধরতে। কারণ যেভাবে আমরা ভালো ভালো টিমগুলোকে মোটামুটি গাড্ডায় পড়তে দেখছি, সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানেদের এই যে চিন্তা, সেটা কিন্তু খুব একটা খারাপ চিন্তা নয়। কারণ মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি এখনও অবধি কিন্তু তারা এক্সপেক্টেড পারফরমেন্স তুলে ধরতে পারেনি, তারা হারছে, কোনোভাবে ম্যাচ ড্র করছে। তো সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল আগামীকাল এবং পরশু কী করে, সেই দিকে কিন্তু বাঙালি তাকিয়ে রয়েছে। নেক্সট যে ব্যাপারটা বলা রয়েছে সেটা অবশ্যই কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ। আর আবারও বলছি, ম্যাচ প্রিভিউ দেওয়ার মতো আমি ডেডিকেটেড সময় বা ভিডিও বানাতে পারছি না, আর সেই ইন্টারেস্টটাও নেই। কারণ দুটো টিমের যা পারফরমেন্স রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আর নতুন কি বলবো, আই হ্যাভ নাথিং টু সে মোর। যা কিছু বলার আগের ম্যাচে সমস্ত কথাতে বলেছি, সেখান থেকে দুটো টিমের খেলা খুব একটা চেঞ্জ হয়নি। আমরা বুঝে গেছি যে এটা একটা প্যাটার্ন, এই লুপটাতে দুটো টিম ঘুরছে, তো নতুন করে আমার কিছু বলার নেই। এবং অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অর অ্যাজ আ ফুটবল লাভার আমি একটা জায়গাতে গিয়ে কোথাও আটকে যাচ্ছি যে এরপর আর আমার কিছু বলার নেই দুটো টিমকে নেই। কারণ দুজন কোচের খুব বেশি মাল্টিপল স্ট্র্যাটেজিস নেই, খুব বেশি প্ল্যানস নেই যে আজকে চলো এই প্ল্যানটা খাটলো না, কালকে এই প্ল্যানটা খাটতে পারে, চলো ডিফারেন্ট প্ল্যান নিয়ে কথা বলা যেতে পারে। এখন অবধি সেটা আমি অ্যাজ আ ফুটবল লাভার বা ফুটবল ফ্যান আমি দেখতে পাইনি। যখন দেখতে পাবো রেগুলার বেসিসে আবারও প্রিভিউ আসবে, প্রিভিউ নিয়ে আমি আর খুব একটা মাথা ঘামাচ্ছি না। তোমরাও প্লিজ ঘামিও না যে এখান থেকে রেগুলার বেসিসে ফুটবলের ম্যাচগুলো প্রিভিউ দেখতে পাওয়া যাবে। চেষ্টা করবো মাঝে মাঝে নিয়ে আসার বা খুব ইম্পর্টেন্ট ম্যাচ থাকলে নিয়ে আসার, কিন্তু অবশ্যই রিভিউ থাকবে ম্যাচ হওয়ার পর কেমন ম্যাচ
ম্যাচ দেখলাম সেটা নিয়ে নিশ্চিতভাবেই কথা বলবো। ছোট করে যদি বলি যে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে কোচিতে কেরালার বিরুদ্ধে। যে কোনো মুভমেন্টে যেমনই কেরালা টিম হোক না কেন, যতই আপ ডাউন থাকুক না কেন, কোচিতে কেরালাকে ফেস করা ভীষণভাবে একটা ট্রাভেল জায়গা, ভীষণভাবে একটা কম্পিটিটিভ ম্যাচ হয়ে ওঠে এবং তাদের সমর্থকরা 12th ম্যান হিসেবে যেভাবে টিমকে ব্যাক করে সেটাও কিন্তু বড় একটা জায়গা। তবে পাঞ্জাব এফসি তারা দেখিয়ে দিয়েছে যে কোচির মাঠে কেরালাকে খুব ভালোভাবে হারানো যায়। বাট অ্যাজ এ টিম অবশ্যই কেরালা খুব ভালো, তারা ভালো করুক, একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে সেটাই চাই। কিন্তু কালকে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পাক এটা চাই। আর অবশ্যই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং কি আনোয়ার আলীর ডেবিউ হতে চলেছে, টিমের সাথে ট্রাভেল করেছে। আর তার চেয়েও বড় কথা কালকের ম্যাচে ফার্স্ট 11-এ কিন্তু আনোয়ার আলী ঢুকছে, এটা একটা বিরাট বড় পাওনা ইস্টবেঙ্গল সমর্থকদের। এবার দেখা যাক আনোয়ার আলী ঢোকার পর ডিফেন্সটা কতটা পোক্ত হয়। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে যে ম্যাচটা 1-0-তে হেরেছিল সেখানে ডিফেন্স তো ভুল করেছিল, তার পাশাপাশি কিন্তু অ্যাটাকেও ভুল ছিল, গোল কিন্তু হয়নি। এরকম না যে 2-1 হয়েছিল, 3-2 হয়েছিল, টিম আমার গোল করতে পেরেছে, এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হয়নি। তো গোল করতে হবে, ডিফেন্সে হয়তো উন্নতি এসে যাবে। আনোয়ার আলীকে কীভাবে খেলানো হয়, কোন পজিশনে খেলানো হয়, কতজন ব্যাক সিস্টেমে এখানে কোয়াদ্রাত নামতে চাইছেন, সবটাই কিন্তু কালকের ম্যাচে আমরা বুঝতে পারবো। কিছু একটু নতুন স্ট্র্যাটেজি, নতুন একটা ফ্লেভারে তিনি হয়তো কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলকে খেলাতে চাইবেন, কারণ তারও আপাতত ভীষণ বড় চাপের জায়গা তৈরি হয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা যে আলটিমেট দেখতে হবে যে ইস্টবেঙ্গল কত গোল করতে পারছে, কারণ অ্যাটাক যত ভালো হবে তত বেশি কিন্তু ডিফেন্সের ওপর চাপটা কম আসবে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ইস্টবেঙ্গল তারা কিন্তু একজন 7th ফরেনার সই করাতে পারে, এরকম হিন্টস পাওয়া যাচ্ছে। মার্কাস একটা টুইট করেছিল, যে টুইটে জর্ডান এলসের কথা বলা ছিল, যে জর্ডান এলসেকে কিন্তু ইস্টবেঙ্গল চেয়েছিল 7th ফরেনার হিসাবে আনরেজিস্টার করে রেখে দিতে, এবং তারপরে সেটা জর্ডান এলসে চায়নি, সে এলিগেট টিমের অফার পায় এবং সেখানে ফিরে যায়। ইস্টবেঙ্গলের তরফ থেকেও আজকে দেখলাম যে জর্ডান এলসের যে গুড বাই পোস্ট সেটা এসে গেছে, ভালো কথা, চলো। এবং তারপরে মার্কাসের তরফ থেকে একটা হিন্ট আসে যে এখনও অবধি কিন্তু স্টিল একটা অপশন রিমেন রয়েছে যে ইস্টবেঙ্গল তারা ফার্দার ফরেন প্লেয়ার সই করাতে পারে এএফসি কম্পিটিশনসের কথা ভেবে। এবার এখানে একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি, কারণ এর আগে যে রুলটা ঘুরে বেড়াচ্ছিল আনঅফিসিয়ালি, সেখানে এটা আমরাও আলোচনা করেছিলাম যে 6 জন করে বিদেশি প্লেয়ারই আমাদের ইন্ডিয়ান টিমগুলো খেলাতে পারবে, ইন্ডিয়ান ক্লাবগুলো খেলাতে পারবে, কোনো এক্সট্রা বিদেশি খেলানোর রুল আপাতত থাকছে না। কিন্তু এএফসি যে নতুন গাইডলাইন এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে না, কোনো রকম এখানে নিয়ম থাকছে না, তুমি যে দেশ থেকে রিপ্রেজেন্ট করো না কেন অসুবিধা নেই, এএফসি কম্পিটিশনসে এসে তুমি আনলিমিটেড ফরেনার খেলাতে পারবে, কোথাও কোনো রুল থাকছে না। তো সেই জায়গাতে যদি ইস্টবেঙ্গল আরও 1 জন বা 2 জন প্লেয়ারকে ওই শর্ট টার্ম ডিলে সই করায়, যে শুধুমাত্র এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সই করানো হচ্ছে, 3টে ম্যাচ মেন ফোকাস, এবং তারপরে সেই জায়গা থেকে উঠতে পারলে পরবর্তী রাউন্ড রয়েছে, তো তাহলে কোথাও আমরা কিন্তু আরও 1 জন বা 2 জন সিগনেচার ফরেন প্লেয়ারের দেখতে পারি। সেটা কোন কোন পজিশনের হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আমার যতটুকু মনে হচ্ছে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের টার্গেট অবশ্যই ইস্টবেঙ্গল করবে, যদি খুব ডেসপারেটলি ইস্টবেঙ্গল 7th ফরেনার সিগনেচার করাতেই চাই। আর তার পাশাপাশি কোনো উইঙ্গারও ইস্টবেঙ্গল কিন্তু দেখতে পারে, কারণ লেফট উইংটাতে ভীষণভাবে কিন্তু ইস্টবেঙ্গলের প্রবলেম দেখা দিচ্ছে, কারণ মহেশের যে ফর্ম সেটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে। তো সেই জায়গাতে যদি একজন লেফট উইঙ্গার পাওয়া যায় এবং একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়া যায়, সেটা ইস্টবেঙ্গলকে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগে হেল্প করবে, কারণ নিজমের মতো টিম রয়েছে বা তার পাশাপাশি বসুন্ধরা কিংসের মতো টিম রয়েছে যাদের কিন্তু বিদেশি প্লেয়ারদের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, এবং তাদেরও ভালো ভালো প্লেয়াররা রয়েছে যারা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই জায়গাটা করে কিনা। হিন্ট তো অবশ্যই পাওয়া গেছে, তবে যখন পুরোটা কমপ্লিট হবে তখন সেটাকে নিয়েই বাস্তবে কথা বলা যাবে। বাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।